নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, তোমরা বাড়িতে মাটন তো অনেকভাবেই রান্না করে খেয়েছো। আজ আমি একটু অন্যরকম করে মাটনের রেসিপি নিয়ে চলে এসেছি। তার জন্য দেখো সামান্য পরিমাণ মশলা নিলাম। এদিকে 3টে পেঁয়াজ বড় সাইজের, কিছু টুকরো আদা, ওইদিকে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আর কিছুটা রসুন ছাড়িয়ে নিয়েছি। লঙ্কার পরিমাণ কম বেশি তোমরা দিতে পারো। আর এইদিকে আলু কেটে নিয়েছি, এদিকে একটা পাকা টমেটো আমি কেটে নিয়েছি। নিয়ে এগুলো এবার মিক্সিতে গ্রাইন্ড করব। এই যে লঙ্কা, আদা, আর রসুন, আর ওইদিকে শুকনো লঙ্কা, এগুলো আমি মিক্সিতে বেশ ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নেব। তো গ্রাইন্ড করে তারপরে আমি ফিরে আসছি। আর এই দিকে দেখো আমি রেখেছি মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে 1 কিলো খাসির মাংস। তার মধ্যে ওই যে বড় বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে আমি এখানটায় দিয়ে দেব। সম্পূর্ণ মাংসটা আমি হাতে মেখে করব। হাতে মেখে মাংস রান্না করলে এর স্বাদ কিন্তু দ্বিগুণ হয়। তেল মশলা কম লাগে, সময়ও বাঁচে, খেতেও বেশ সুন্দর হয়। তো দেখো সমস্ত পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম আগে থেকে, সেই পেঁয়াজগুলো আমি এবার মাংসের মধ্যে দিয়ে দেবো। দিয়ে ওই যে পাকা একটা টমেটো কেটে রেখেছি, সেই টমেটোটা মিক্সিতে গ্রাইন্ড না করে আমি এর সঙ্গে দিয়ে দেবো পাকা টমেটো, পেঁয়াজ। আর এইদিকে আমি দিয়ে দেবো 1/2 চামচ মতো ধনের গুঁড়ো, আর 1/2 চামচের মতো জিরের গুঁড়ো। যেহেতু আমি কোনো কাঁচা জিরে বাটা এখানে ইউজ করব না, তাই জিরের পাউডারটা আমি দিলাম। আর এদিকে দেখো 1 টুকরো লেবুর রস ভালো করে দিয়ে দেবো। লেবুর রস দিলে কী হবে, মাংস থেকে একটা গন্ধটা বেশ ভালো আসবে, আর মাংসটাও নরম হবে। তো লেবুর রসটা দিয়ে এবার সব কিছু আমার দেওয়া কমপ্লিট। শুধু বাকি আছে ওই যে মশলাটা আমি গ্রাইন্ড করতে দিয়েছি মিক্সিতে, ওই মশলাটা এবার আমি সম্পূর্ণটা এর মধ্যে ঢেলে দেবো। দিয়ে বেশ ভালো করে মেখে দেবো। তার আগে এর মধ্যে দেব পরিমাণ মতো সর্ষের তেল। এইভাবে হাতে মেখে রান্না করলে তেলের পরিমাণ কিন্তু কম লাগে, তেল খাওয়াটা কম হয়। মাটন যেহেতু ফ্যাট, তো তেল একটু কম খাওয়াই ভালো। আর এইদিকে দেখো স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কালারের জন্য হলুদ, আর দিয়ে দেবো 1 চামচের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর রান্নায় আমি ব্যবহার করব সর্ষের তেল। মাংসে কিন্তু সর্ষের তেল দিলে খেতে দুর্দান্ত হয়। আর যখনই আমি এই তেলটা মশলা ভাজা আলাদা, আলু ভাজায় আলাদা, চিকেন কষানোর সময় আলাদা, এত তেল দেওয়া হয় না, সেই তেলের অর্ধেক তেলে কিন্তু এইভাবে হাতে মেখে রান্না করলে হয়ে যায়। যেহেতু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, হাত অনেক সময় জ্বলতে পারে হ্যান্ড কভার না পড়লে, তাই আমি একটা বড় চামচ দিয়ে মাংসটাকে বেশ ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। এইভাবে আমি 1 ঘন্টা রেখে দেবো। আর লেবু দেওয়া আছে যেহেতু মাংসটা জলদি নরমও হবে, গ্যাসও বাঁচবে, আমার সময়ও বাঁচবে। আর তাছাড়া মাটন খেতেও কিন্তু দুর্দান্ত হবে। পুরনো ঠাকুমাদের যুগে কিন্তু প্রায় এইভাবে কিন্তু মাটন রান্না করা হতো। আর এই যে আলুটা আমি দিচ্ছি, এই আলুটা তোমরা এখন না দিয়ে আলুটা হালকা ভেজেও দিতে পারো, পরেও দিতে পারো। তো আমি আলুটা এমনি জাস্ট মশলার সঙ্গে টাচ করে একটু রেখে দেবো। পরে রান্না করার মাঝখানটা আলুটা আবার তুলে রেখে দেবো, কারণ আলুটা বেশি নরম হয়ে যাবে। তো বন্ধুরা, আমার মাখানো পুরো কমপ্লিট। কালারটা দেখো কত সুন্দর হচ্ছে, এখনও কিন্তু উনুনে দিইনি। এইভাবে আমি রেখে দেবো 1 ঘন্টা মতো। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম, আর খুব সুন্দর কালার এসেছিলো। মাখানোতেই এত সুন্দর কালার, খেতেও কত সুন্দর হবে। তো যাই হোক বন্ধুরা, তো ঢাকা চাপা দিয়ে এইভাবে 1 ঘন্টা পরে তারপরে আমি রান্নাটা শুরু করব। তো 1 ঘন্টা পরে আমি যখন রান্না করব, তার আগে একবার আমি এই যে চামচ দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি, এপিট ওপিট করে দিচ্ছি। আর এইদিকে আমি রান্না করব, তার জন্য ফোড়নে দেব 2টো ফেটে নিয়েছি গরম এলাচ, কিছুটা দারচিনি, 2-3টে লং, আর একটা তেজপাতা মাঝখানে টুকরো টুকরো কেটে
করে কেটে নিয়েছি, আর ওইদিকে গোটা জিরে আর হচ্ছে একটা শুকনো লঙ্কা কেটে দিয়েছি। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম সামান্য পরিমাণ সরষের তেল। যেহেতু আজকের মাটন রেসিপিতে তেলের পরিমাণটা দেবো আমি খুবই সামান্য, অলরেডি আগে থেকে মাখানোর সময় তেল দিয়েছি, ওই কারণে এখন কিন্তু জাস্ট এই মশলাগুলো ফ্রাই হবে, তাই একটুখানি তেল দিলাম নামমাত্র। আর এই তেল দেওয়ার পর এই মশলাগুলো থেকে যখন একটা গন্ধ বেরোলো, তখন আমি মাংসগুলো এক এক করে সমস্ত মাংসগুলো ছেড়ে দেবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি রেখে দেবো। তো বন্ধুরা, মাংসটা সম্পূর্ণ দেওয়ার পর ঢাকা চাপা দেবো এবার আমি। আর এই সময় আমি গ্যাসের ফ্লেমকে হাই করে রেখে দেবো, যাতে জলদি মাংস থেকে একটা মানে মাংসের মধ্যে যে একটা গরম ভাবটা চলে আসে। তার জন্য হাই ফ্লেমে রেখে দিয়ে আমি এভাবে 5 মিনিট ঢেকে দেবো। ঢেকে দেওয়ার পর ঢাকনা তুলে দেখি মাংস থেকে অনেকটা জল জমে বেরিয়ে এসছে আর কি। এই পর্যায়ে আমি আবার গ্যাসের ফ্লেমকে হাই টু মিডিয়াম টু লোতে রেখে দেবো, কারণ এখন যদি বেশি দিই হাই করে, তাহলে মাংসটা কষানো ভালো হবে না, ভিতরে কাঁচা থাকবে। তো ওই কারণে যাতে মাংস রান্না করতে গেলে সবসময় মিডিয়াম আঁচে রান্না করলে কিন্তু মাংসর স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো দেখো বন্ধুরা, আমি এবার কড়াইটাকে মানে মাংসটাকে এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে তারপরে আমি লোতে রেখে দিয়ে আবার ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর পেঁয়াজটা দেখে বোঝা যাচ্ছে পেঁয়াজ থেকে জল ছেড়ে দিয়েছে, পেঁয়াজটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে। তো আলুটা বেশি সিদ্ধ হয়ে যাবে, ওই জন্য আলুটা আমি ভেবেছি একটু পরে তুলে রেখে দেবো যখন আলুটা সিদ্ধ হবে। তার আগে দেখো আমি ঢাকা চাপা দিয়ে আবার রেখে দেবো। এরপর বন্ধুরা আবার আমি 7-8 মিনিট পর ঢাকনা তুলে আবার মাংসটাকে আমি এপিট ওপিট করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। এইভাবে 7-8 মিনিট পর মাঝে মাঝে মাংসটাকে এপিট ওপিট করে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে, না হলে কি হবে, অনেক সময় মশলা নিচে দিয়ে লেগে যেতে পারে, পোড়া লেগে যেতে পারে। ওই কারণে বারবার করে ঢাকনা আবার তুলে দিয়ে নিচ্ছি। আর দেখো পেঁয়াজটা এখন আরও বেশি নরম মনে হচ্ছে। তো এইভাবে প্রত্যেকটা জিনিস যখন মশলা নরম হয়ে যাবে, একেবারে ঝোলটা শুকিয়ে যাবে, তখন মাংসটা কিন্তু কষানো হয়ে যাবে। আর এইভাবে ঢাকা চাপা দিয়ে মাংস রান্না করলে মাংস কিন্তু খুব জলদি সফট হয়, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। তো এইভাবে আমি আবার ঢাকনা দিলাম, ঢাকা দেওয়ার পর আবার 10 মিনিট পর এবার আমি তুলে দেখি, এবার হ্যাঁ অনেকটা ঝোল কমেও এসছে। আর দেখো মাংসটা সিদ্ধও প্রায় হয়ে এসছে, তবু আর একটু দেখছি, তো আলুটা দেখছি একটু নরম হয়ে যাচ্ছে। তো এই পর্যায়ে ভেবেছি আলুগুলোকে আমি তুলে রেখে দেবো। ওই জন্য তোমরা চাইলে আলুটা পরে দিতে পারো, যদিও আলুটা আমি প্রথমে ওর সঙ্গে মেখে দিয়েছি, তাই আলুটা নরম বেশি হয়ে গেছে। তো আলুটা বেশি নরম হলে একদম গুলে যাবে, ওই জন্য তুলে রেখে দিলাম। পরে যখন জল দেবো, ঝোলটা ফুটবে, তখন আমি আবার মাংসের মধ্যে আলুটা দিয়ে দেবো। তো আলুগুলো তুলে রাখার পর দেখো মাংসের পরিমাণটা কমও মনে হচ্ছে, নাড়াচাড়া দিতেও বেশ সুবিধা হচ্ছে। আর এদিকে ঝোলটাও অনেকটা কমে এসছে। এবার এইভাবে আবার একটুখানি মাংসটাকে বেশ ভালো করে কষিয়ে নেব আমি। তো তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, যাতে আর একটু সফট হয়। আর এইদিকে দেখো বন্ধুরা, আলুগুলোকে আমি তুলে রেখেছি। তো তোমরা চাইলে আলুগুলোকে পরে দিতে পারো মাংস কষানোর পর, যেহেতু আগে দিয়ে দিয়েছি আমি, ওই কারণে তুলে রেখেছি। আর এই যে আবার ফিরে এলাম 5 মিনিট পর। তো আবার একটু নাড়াচাড়া দেবো, কারণ এই সময় একটু ঘন ঘন ঢাকনাটা তুলতে হবে, না হলে মাংসটা নিচেতে ধরে যেতে পারে বন্ধুরা। তো দেখো তেল কিন্তু আমি খুবই কম রান্না করেছি, তো দেখে বোঝাই যাচ্ছে। আর এই যে মাটনের যে পিসগুলো, এই পিসের মধ্যেও কোনো তেলের চর্বির অংশ ছিল না, ওই কারণে তো একটা হেলদি মাটন রেসিপি হয়ে গেল না, তেল কমে মাটন রেসিপি। তো যাই হোক বন্ধুরা, আবার ঢাকা চাপা দিয়ে ঢাকনাটাকে আবার 5 মিনিট পর তুলে দেখি মাংসর ঝোলটা একেবারে শুকিয়ে গেছে। আর মাংস থেকে কিন্তু মশলার একটা গন্ধও বেরিয়েছে, আর মাংস থেকে তেল ছাড়তেও শুরু করেছে। তো এই পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে যে মাংসটা কিন্তু আমার পুরো কমপ্লিট কষানো। তারপরেও আমি আরও 2 মিনিটের মতো আবার ঢাকা চাপা দিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। তো মাংসের মধ্যে একদম মাংস রান্না করতে গেলে মাংসের কষানোটা যদি ভালো হয়,
তাহলে কিন্তু রান্নাটাও কিন্তু দুর্দান্ত হয়। তো আমার মাংস রান্নাতেই দেখে বোঝা যাচ্ছে মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে, সফট হয়েছে চিকেন মাটনটা। যেহেতু লেবুর রস দেওয়া হয়েছে তারপর ঢাকা চাপা দিয়ে অনেকক্ষণ করেছে। আর আমি কিন্তু কোনো প্রেশার কুকারে সিটি দিইনি, তবুও কিন্তু মাংস কত সুন্দর হয়েছে। অনেকে কষানোটা দেখেই বোঝা যাচ্ছিলো আর কি। তারপরে দেখো বন্ধুরা, পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। জল দিয়ে হাই ফ্লেম রেখে তারপর আমি গ্যাসটাকে লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। আর জলটাও ফুটতে শুরু করেছে। আমি এইদিকে ঢাকা চাপা দিয়ে আবার এইভাবে ঢাকা চাপা দিয়ে মাংসের ঝোলটাও মানে পুরো কমপ্লিট করব। আর ওই যে আলুগুলো রেখেছিলাম আমি তুলে, সেই আলুগুলোকে আমি এই পর্যায়ে দিয়ে দেব, কারণ আলুগুলো ভিতরে এখনও 20% মতো কাঁচা আছে। তখন আমি তুলে রেখেছি এই কারণে, যাতে বেশি সফট না হয়, ওই কারণে। যেহেতু এখন আবার অনেকটা টাইম লাগবে আবার জলটাকে ফোটাতে, মাংসটাকে একটা টেস্টে পরিণত করতে, তো ওই কারণে আগে থেকে তুলে রেখেছি। দিয়ে আলুগুলোকে দিয়ে এবার মিশিয়ে দিলাম। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দেখতে। একেবারে কম তেল মশলায় কিন্তু আজকে আমার এই মাটন রেসিপিটা। তো বন্ধুরা, দেখার পর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং একটা কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কিন্তু ভীষণ মোটিভেট করে রেসিপি বানাতে। আর আমার এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগে সেটাও কিন্তু জানিও। একেবারে হেলদি মাটন রেসিপি করলাম আজকে। রুটি, ভাত, পরাঠা সব কিছুর সঙ্গে কিন্তু খাওয়া যাবে এই রেসিপিটি। ছোটো বড় সবাই খেতে পারবে। না ঝোল দিয়েছি বেশি, না মশলা দিয়েছি বেশি, না কি লঙ্কা বেশি দিয়েছি, সব কিছু কিন্তু একদম মানে পারফেক্ট অল্প অল্প দিয়ে করেছি আমি, যাতে বাচ্চারাও খেতে পারে, বড়রাও খেতে পারে। তো আবার 5 মিনিট পর ঢাকনাটা তুলে দেখলাম যে আবার নিচে দিয়ে লেগে না যায়, আর ঝোলটা কতটা শুকালো সেটাও দেখতে হবে। মাংস তো এমনিতে কষানোর সময় অনেকটা রান্না কমপ্লিট হয়ে গেছে। তো দেখো বন্ধুরা, রান্না প্রায় মানে শেষের মুহূর্তের দিকে আসছে। আর একটু ঝোল কমলে আমি কিন্তু তুলে দেব। যারা ঝোল বেশি খেতে চাও তারা কিন্তু ঝোল রাখতে পারো, তবে একটু বেশি ঝোল হলে দেখবে অত খেতে ভালো লাগে না, মাংসতে একটু পানচে টাইপের লাগে। তো ঝোলটা একটু কম হলে গ্রেভিটা খেতেও বেশ ভালো লাগে। তো আবার আমি ফিরে এলাম। এই দেখো, গ্যাস দেখে বোঝা যাচ্ছে মাংসর ঝোলটা কিন্তু অনেকটা গাঢ় হয়ে এসছে আর অনেকটা কমেও এসছে। এই পর্যায়ে আমি এখন দিয়ে দেবো এর মধ্যে ধনেপাতা, আগে থেকে কুচিয়ে রেখেছিলাম। আর মাংসতে কী হয় বলো তো, যে ঝোলটা আছে এবার আলুতে অনেক সময় ঠান্ডা হলে আলু টেনে নিয়ে যাবে ঝোলটা। ওই জন্য এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমকে একবারে বন্ধ করে দিলাম, যাতে ঝোল আরও বেশি শুকিয়ে না যায়। আর ধনেপাতাটা দিয়েছি, এই ধনেপাতার সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম মাংসর ঝোলটাকে। বেশি নাড়াচাড়া দিলে আবার আলুটা আবার একটু কেটে যাচ্ছে, ওই জন্য বেশি নাড়াচাড়া দিলাম না বন্ধুরা। দেখতে কতটা সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকে রেসিপিটা আর বেশি বড় করব না। যে যেখান থেকে দেখছো সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো রেসিপিতে। আর এইদিকে দেখো, সবার শেষে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সাবধানে থাকো। আমার মাটন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আজ এই পর্যন্তই, টাটা।